দর্শক, আমাদের আজকের ব্যক্তিত্ব যিনি, তিনি এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী। দেশের একজন পেশাদার কূটনীতিক হিসেবে দীর্ঘ ৩৪ বছর পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে একজন দক্ষ কূটনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজ করেছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থায়, ইউরোপিয়ান কমিউনিটিতে এবং ওআইসিতে। সর্বশেষ কবছর আগে গঠিত তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান সময়েও একজন বিশিষ্ট নাগরিক হিসেবে দেশের নানান ইস্যুতে অত্যন্ত সরব ভূমিকা রেখে চলেছেন। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনার দোয়া। স্যার, আজকে আমরা জানব কিভাবে দেশে বিদেশে সুপরিচিত একজন আমাদের মোহাম্মদ জমির হয়ে উঠলেন। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখে আসব। অর্জন করেন। মোহাম্মদ জমির পড়াশোনার পাট চুকিয়ে ওই বছরই প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। ১৯৬৮ সনে সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়ে ফরেন সার্ভিসে যোগদান করেন। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে রাষ্ট্রদূত হিসেবে ইতালি, সুইজারল্যান্ড, বসনিয়া, হার্জেগোভিনা, বেলজিয়াম এবং লুক্সেমবার্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা যথাক্রমে FAO, IFAD, WFP এবং এসক্যাফে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে ওআইসিতে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক বিশ্বে দেশের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে একজন দক্ষ কূটনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০২ সনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। ২০১০ থেকে ২০১২ সন পর্যন্ত বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ জমির বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যাবৎ দেশীয় পত্রপত্রিকা ও আন্তর্জাতিক জার্নালে নিয়মিত লিখে আসছেন। কবিতা, প্রবন্ধ, রান্না বিষয়ক বইসহ বিভিন্ন বিষয়ে এ যাবৎ তার ২১টি বই প্রকাশ হয়েছে। এছাড়া তিনি দুর্নীতি দমন, সুশাসন, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য শক্তি সম্পর্কিত সুশীল সমাজের একজন অন্যতম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মোহাম্মদ জমির কূটনীতি এবং বুদ্ধিবৃত্তিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সনে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও নানা পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে স্ত্রী খ্যাতিমান ইন্টেরিয়ার ডিজাইনার ও আর্কিটেক্ট নাসরিন জমির, দুই ছেলে জারিফ মুনির ও হামিদ মুনিরকে নিয়ে মোহাম্মদ জমিরের পারিবারিক জীবন। দেশের কূটনীতি, বুদ্ধিবৃত্তিকতা এবং সমাজের নানান ইস্যুতে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি সম্পর্কে। আমরা পরিবারগতভাবে আইনের সঙ্গে সম্পৃক্ত বহু বছর ধরে। আমার দাদা উনি কলকাতা হাইকোর্টে 1882 সালে অ্যাডভোকেট হন। পরবর্তীতে আমার পিতা উনিও উকিল হন কলকাতা হাইকোর্টে, এবং উনি কলকাতায় অনেক দিন প্র্যাকটিস করার পরে যখন পাকিস্তান ভারত হলো 1947-এর পরে, তখন 1950 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার সহ আমার মা এবং আমরা 3 ভাই বোন মিলে আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন, এবং ঢাকায় নিয়ে এসে আমরা আমাদের বাড়ি উনি জোগাড় করেন, সেটা হচ্ছে নারিন্দায়, এবং নারিন্দা বলদা গার্ডেনের পাশে। তখন ঢাকা শহরের অধিবাসীর সংখ্যা ছিল 1,72,000, এখনের থেকে একটু কম। তো এই 1,72,000 ওখানে উনি প্র্যাকটিস শুরু করেন। পরবর্তীতে 1952 সালের শেষে উনি অ্যাডভোকেট, যখন হাইকোর্ট বলা হতো সেখানে অ্যাডভোকেট জেনারেল হন, এবং অ্যাডভোকেট জেনারেল হওয়ার পরে 1955 সালে উনি হাইকোর্টের জজ হন। তখন হাইকোর্টের জজের সংখ্যা ছিল চিফ জাস্টিসের সঙ্গে মাত্র 9 জন। তো উনি জজিয়তি করেন, জজিয়তি করে তারপরে 1965-র শুরুতে উনি রিটায়ারমেন্টে যান। ইতিমধ্যে আমার বড় ভাই ব্যারিস্টার ডক্টর জাহির, উনিও ওকালতির অঙ্গনে প্রবেশ করেন, এবং উনি বিলেতে যান। বিলেতে গিয়ে ওখানে ব্যারিস্ট্রি করেন, পরে ডক্টরেট করেন লতে, এবং উনি উকিল হিসেবে ফেরত আসেন। ফেরত এসে ওনার একটা বিশেষ ভূমিকা উনি করেন, সেটা হচ্ছে যখন আগরতলা কনস্পিরেসি কেস হচ্ছে, তখন আগরতলা কনস্পিরেসি কেসের সময় উনি এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম দুজনে ওনারা লয়ার ছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আমি যে আজকে অস্ট্রেলিয়া যে ইউনিফর্ম কোম্পানি লজ অ্যাক্ট আছে, সেটা কিন্তু আমার ভাইয়ের প্রণত করা। আমিও আইনের সঙ্গে সম্পৃক্ত হই। আমিও এলএলবি করি, এর পরে এলএলবি করে তারপরে পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে 2002 সালে আমিও আইনের সঙ্গে ওই চেম্বারশিপ পরীক্ষা দিয়ে আর্টিকেল ক্লার্ক হয়ে ডিস্ট্রিক্ট কোর্টে লয়ার হই, এবং সেখান থেকে পরবর্তীতে আবার হাইকোর্টে চেম্বারশিপ পরীক্ষা দিয়ে হাইকোর্টেও সিনিয়র অ্যাডভোকেট হিসেবে থাকি, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হিসেবে। তো আইনের সঙ্গে সম্পৃক্ততা আছে আমাদের পুরো ফ্যামিলির গত প্রায় আপনার 140 বছর ধরে। আমাদের ফ্যামিলির সঙ্গে আবার ডাক্তারি পেশার একটা যেটা আছে, সেটা আমার নানা ছিলেন ডাক্তার। উনি ফার্স্ট প্রিন্সিপাল কলকাতা মেডিকেল কলেজে 1912 সালে, এবং আমার বড় বোন তিনিও ডাক্তার, ওনার স্বামী উনিও ডাক্তার ছিলেন, এবং একটু অ্যাড করবো আমার স্ত্রী, তিনি কিন্তু একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। তো সার্বিকভাবে আমাদের পড়াশোনা নিয়েই আমাদের জীবন কেটেছে। স্যার, ফ্যামিলি সম্পর্কে জানলাম। আমি জানতে চাইবো যে আপনার শৈশব, কৈশোর, শৈশবে আমরা নানান রঙের দিন কাটাই, আপনার শৈশবের এই নানান রঙের দিনগুলি কিভাবে কাটছিল? নারিন্দায় আসার পরে তখন আমি আর আমার বড় ভাই দুজনেই সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হলাম। আপনারা জানেন সেন্ট গ্রেগরি স্কুল প্রখ্যাত স্কুল, সেখানে পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে সবচেয়ে গুরুত্ব দিতাম আমি ক্রিকেট খেলায়, এবং এখনও মনে আছে আমার যে একবার ক্রিকেট খেলা হচ্ছিল, তখন ছোট ছোট নারিন্দা, গোপীবাগ, স্বামীবাগ, গ্যান্ডেরিয়া এরমভাবে সব টিম হতো। তা আমাদের টিম যেটা ছিল সেই টিম আমরা খেলতে গেলাম গ্যান্ডেরিয়ায়। সবার সাথে আমাদের খুব ঘনিষ্ঠ পরিচয়, পরিচিতি, এবং কখনো আমার মনে পড়ে না কোনো রকমের এমন কোনো হয়েছে সহিংসতা যাতে লোকে মারামারি হয়েছে, কোনো দিন হয়নি। আর সবাই মিলে অপেক্ষা করতাম যে কবে
এমসিসি আসবে কি অস্ট্রেলিয়া আসবে খেলতে, ঢাকা স্টেডিয়াম হয়েছে 1956 সালে, এবং তখন কিথ মিলার আসবে, তারপরে ফাজাল মাহমুদ বোলিং করতে আসবে, হানিফ মোহাম্মদ ব্যাটিং করবে, এইসব। স্যার এই বয়সটিতে কি কোনো স্বপ্ন ছিল যে বড় হয়ে এটি হব ওটি হব এরকম কোনো কিছু? ভাবতাম যে বড় হয়ে যদি মানে ইন অর্ডার অফ প্রায়োরিটি যদি সত্যি জিজ্ঞাসা করেন, যদি কোনো মতে ক্রিকেটের খেলার একটা চান্স বড়দের পাওয়া যায়, কিন্তু সেটা সময় পাইনি পড়ালেখার কারণে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করে ওই বিভাগেই লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে খুব অল্প সময়ে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ ক্যারিয়ার আপনার কূটনীতিক হিসেবে। এই কূটনৈতিক জীবন শুরুর প্রেক্ষাপটটি কেমন ছিল? পরীক্ষা দিলাম কারণ আমার বড় ভাই তখন ফেরত এসছে লন্ডন থেকে ব্যারিস্ট্রি টেস্ট্রি করে। সে বললো, দু ভাই একসঙ্গে না খেয়ে মরবে, আমি নয় উকিল হলাম, তুই উকিল হয়ে আমি তো কোনো রোজগার থাকবে না শুরুতে, তো তুই আবার উকিল হলে, আমি তো ওকালতিও পাশ করেছি তখন, LLB হয়ে গেছে, তো দুজনে মিলে না খেয়ে মরার চেয়ে বরং তুই একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা দিয়ে দে, পরীক্ষা দিলে কি CSP না কি হওয়া যায়। তা আমি আবার তখন বললাম CSP মানে কি, ক্যাটল সার্ভিস অফ পাকিস্তান। তো বললো যে না, ক্যাটল সার্ভিস এটা সিভিল সার্ভিস অফ পাকিস্তান। তো ঠাট্টা বুঝলো। তখন সে বললো পরীক্ষা দিলাম পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে টিয়ে তো ওই যে বললেন আপনি, সিভিল সার্ভিসে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম ময়মনসিংহে, সেখান থেকে পরবর্তীতে চলে যাই ফরেন সার্ভিসে, এবং ফরেন সার্ভিসে জয়েন করে ইসলামাবাদে, সেখান থেকে চলে যাই প্রথমে ভাষা শেখার জন্যে লেবাননে। ওখান থেকে পাশ করার পরে পরবর্তীতে আমাকে পাকিস্তানিরা কায়রোতে, ওখানে তারা পোস্টিং দেয় পাকিস্তান দূতাবাসে কায়রোতে। এবং সেখান থেকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিশেষ ভূমিকা পালন করি। সেটা হচ্ছে এপ্রিল মাসের 3য় সপ্তাহের পর থেকে নিয়ে আমিনুল হক বাদশাহ তখন মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত, সে আমাকে যা তথ্য দিয়ে পাঠাতো, যা হচ্ছে না হচ্ছে, সেটা আমি আবার আরবি এবং ফরাসি ভাষায়, এবং এটা যারা মধ্যপ্রাচ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন কায়রোতে, কায়রো তখন তো ইজ এ ক্যাপিটাল অফ মিডল ইস্ট। পরবর্তীতে যখন তারা বলল, মুজিবনগর থেকে তাজউদ্দিন সাহেব খবর পাঠালেন যে এরকম এবার তুমি ফ্রি, তুমি যদি চলে যেতে চাও কোনো জায়গায়, এবং জাস্টিস আবু সৈয়দ চৌধুরী তখন ছিলেন লন্ডনে, উনি তখন ওখানে মিশন প্রধান হিসেবে ছিলেন, MR সিদ্দিকী সাহেব ছিলেন মিশন প্রধান হিসেবে তখন আমেরিকায়। তো তখন খবর পেলাম আমি যে আমাকে বলা হচ্ছে তুমি যদি চাও তো বিলেতে চলে যাও। তো পাকিস্তান সরকার তখন জানতে পেরেছে যে আমি এসব করেছি, তো তারা আমাকে বদলি করে দিয়েছিল জর্ডানে, এবং জর্ডানে একটা মিলিটারি এয়ারক্রাফট সেটা অপেক্ষারত ছিল যে আমি নামবো, এবং সেখান থেকে তারা অ্যারেস্ট করে আমাকে নিয়ে যাবে সরাসরি ইসলামাবাদে। তো আমি চলে গেলাম এইগুলো টিয়ে করে, আমি আর আমার স্ত্রী চলে গেলাম বিলেতে, ওখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকলাম। এবং পরবর্তীতে যখন বঙ্গবন্ধু এসে পৌঁছলেন ক্লারিজ হোটেলে, 8 তারিখ ওনার সাথে দেখা হলো 72 সালে, উনি খুব আশ্চর্য, তুই এখানে কি করছিস? তা আমি বললাম আমি এখানে এসেছি। বল তুই তো কায়রোয় ছিলি। তো আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন, তারপরে বললেন তুই এখন কি চাস? না, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। উনি যখন বললেন কী চাস, আমি বললাম যে আমি দেশে যাব, দেশে গিয়ে দেশ গড়ার সময় এখন, দেশেই করব। তারপরে উনি চলে আসলেন 10 তারিখে এখানে ঢাকা পৌঁছলেন জানুয়ারি। আমি আর আমার স্ত্রী পৌঁছালাম এখানে 21শে জানুয়ারি। আসার পরে রফিকুল্লাহ চৌধুরী, উনি ছিলেন সেক্রেটারি প্রধানমন্ত্রীর সচিবালয়ের, আমাদের বর্তমান স্পিকারের বাবা, ভেরি গুড ম্যান, ভেরি গুড ম্যান। তো উনি আমাকে বললেন ডাকছেন তোমাকে, তুমি আসো এখানে। তো আমি গেলাম 32 নম্বরে পাশেই। তো উনি বললেন যে তোর একটা দায়িত্ব দিলাম, তুই ভারত দেখাশোনা করবি। কারণ তখন পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র আমরা 6 জন অফিসার, সামাদ আজাদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী, মমিন সাহেব তখন সেক্রেটারি, শফি সামি ওনার ডাইরেক্টর ফরেন মিনিস্টার্স অফিস, উনি CSP থেকে এসছেন, ওসমানী সাহেব আছেন, মফলি ওসমানী সাহেব, এবং ফারুক চৌধুরী সাহেব, আর আমি। তো ওইখানে যাবার পরে যে জিনিসটা ঘটলো, দ্যাট ইজ হাউ দ্য ফার্স্ট ফাইল অন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন দ্য ফরেন মিনিস্ট্রি। জেন ডিক্সিত সাহেব, তখন উনি অ্যাক্টিং হাই কমিশনার, তখন ওখানে হাই কমিশনার আসেনি, সুবিমল দত্ত আসেনি, তিনি আর তার সঙ্গে আরও 2 জন ব্যক্তি, সাথী লাম্বা এবং অরুন্ধতী ঘোষ, তারা আসলো, এসে তারা নিয়ে আসলো, তারা
এক গাদা কাগজ নিয়ে আসার পর আমাকে বললো এইগুলো আপনাদের কাছে দিতে আসলাম, মানে এরা কিসের কাগজ? তো বললো যে এরকম এই কাগজগুলো হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যারা এদেশ ছেড়ে ও দেশে গেছিল, তারা এসে দেখে তাদের জমি বেদখল হয়ে গেছে, বাড়ি বেদখল হয়ে গেছে ইত্যাদিতে, তারা আমাদের কাছে এসে প্রার্থনা করেছে যাতে ফেরত পেতে পারে। তাই বললাম আপনাদের কাছে যাবে কেন? আমরা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, দরকার পড়ে তারা আমাদের পুলিশ স্টেশনে যাবে, ওয়াই টু ইউ? তখন ভারতীয় হাইকমিশন হচ্ছে 2 নম্বর রোডে ধানমন্ডিতে। আমি এটা গ্রহণ করবো না, আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস। তখন তারা বললো, খেপে গেল, বললো যে এটা কিরম কথা হলো, আমরা নিয়ে আসলাম। নো, উই আর এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, টেল দেম টু গো অ্যান্ড ফলো দ্য ল। তখন তারা বললো যেরকম এইটার ব্যাপারে ইউ উইল হিয়ার ফ্রম বঙ্গবন্ধু, উইল কমপ্লেন টু হিম। আমরা যাও, নিয়ে যাও। তো সারা নিয়ে গেল সব কাগজপত্র ফেরত। পরে আমাকে রফিকুল্লাহ ভাই ফোন করলেন, তুমি কিছু করেছো যেটা জানতে চাচ্ছেন উনি, ওরা দেখা করতে চাচ্ছে, আজকে 4:30টার সময় আসবে, তুমি 4টের মধ্যে চলে আসো। পরে পররাষ্ট্রমন্ত্রী ডাকলেন আমাকে, ডেকে বললেন যে কী ব্যাপারে? আমি বললাম, বলে আপনি আমাকে জিজ্ঞেস করলেন না? বললাম জিজ্ঞেস করার কিছু নাই, এটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা ওয়াই শুড উই অ্যাকসেপ্ট দিস? তো যখন আসলো ডিক্সিট, আসার পর আমাকে দেখে বলে যে আপনি এখানে কি করছেন? আমি বললাম কেন, এটা আমার প্রধানমন্ত্রীর অফিস। আমি দেখলাম হাতে কাগজগুলো রয়েছে, বলে আজকে বুঝতে পারবেন, বলে সে ওপরে চলে গেল। কিছুক্ষণ পরে আমাকে মহিউদ্দিন, যে ওনার পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিল বঙ্গবন্ধুর, সে আসলো, বলে আপনাকে ডাকছেন নেতা। তো উপরে গেলাম, ওরা বলছে যখন যে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। তো বঙ্গবন্ধু শুনলেন, শুনে ইংলিশে বললেন, জামির has done the right thing. We are an independent country. If they need support and help, they will go to our police station. Why should they go to the Indian High Commission? তোমরা রেখে যাও এখানে, বাট ওদেরকে বলো যে ওরা যেন বিভিন্ন পুলিশ স্টেশনে যেখানে যেখানে যাবার প্রয়োজন সেখানে গিয়ে ইয়ে করে। আর আমাকে বললেন, এই কাগজগুলো তুই নিয়ে গিয়ে রেখে দে, কোনো কিছু করবি না এখন। And that is how the first file on India started in the foreign ministry. তার পরবর্তীতে এইটার মাধ্যমে আপনারা দেখবেন যে ফেব্রুয়ারি মাসের গোড়ায় উনি যখন কলকাতায় গেলেন, তারপরে ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করার জন্য এবং বক্তব্য রাখার জন্য কলকাতায় গড়ের মাঠে, তখন কিন্তু উনি আবার প্রকাশ্যে এটা বললেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে, যারা ওখানে আমাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, মানে ভারতীয় অস্ত্র বাহিনী, তাদের সময় হচ্ছে এখন আমাদের দেশ থেকে ফেরত আসা, আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। এবং দ্যাট ইজ হাউ দ্য ইন্ডিয়ান ফোর্সেস ওয়ার উইথড্রন। তখন ইন্দিরা গান্ধী বলল, ঠিক আছে, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা উপলক্ষে 17ই মার্চ, 15ই মার্চের মধ্যে সব প্রত্যাহার করা হবে। এবং পাকিস্তান ততদিন একটা অপপ্রচার চালাচ্ছিল, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন বাংলাদেশ কিছুদিন পর ভারতের একটা অংশবিশেষ হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের অস্তিত্বটাকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রমাণ করলেন। তা আমি একটু ছোট্ট এর মধ্যে যে অংশ রাখতে পেরেছি তার জন্য আমি খুশি। স্যার, একটি বিষয় আমার জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে স্বাধীনতার পরে একটি নবীন বাংলাদেশ এবং নবীন এবং দরিদ্রতম রাষ্ট্রের কূটনীতিক হিসেবে উন্নত বিশ্বের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি কেমন ছিল, আপনাদের প্রতি কেমন ছিল, কিংবা আমাদের দেশের প্রতি কেমন ছিল? বঙ্গবন্ধু স্থির চিত্তে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তার কারণে কিন্তু আমরা নতুন রাষ্ট্রের, অত্যন্ত নগণ্য একটা রাষ্ট্র, ছোট রাষ্ট্র, তার কূটনীতিক হিসেবে আমরা এগোতে পেরেছি। পরবর্তীতে আমরা ক্রমান্বয়ে আস্তে 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 যখন আপনার সবাই বলেছিল যে আমরা কিছুই করতে পারবো না, কেন পাকিস্তান আমাদের কোনো ডিভিশন অফ অ্যাসেটস লায়াবিলিটিস দেয়নি 71-এর পরে, কোনো কিছুই আমরা পাইনি পাকিস্তানের কাছ থেকে। যেটা ঋণ ছিল আন্তর্জাতিকভাবে, সেটা কিন্তু আমাদের ঘাড়ে চেপে আসে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, কিন্তু আমরা কিছু পাইনি, অ্যাসেটস কিছু পাইনি। সে সত্ত্বেও আপনি দেখেন 1900 এই যে কালক্রমে গত 45 বছরে, বিশেষত আমাদের কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং মাল্টিল্যাটারাল বহুমাত্রিক যে পরিস্থিতি, সেখানে আমাদের একটা পরিচিতি, পরিবেশগত দিক থেকে যে উন্নত মানের পরিবেশ, এটা কিন্তু সহজে অন্য কেউ পায়নি। আজকে নানান চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার 46 বছর অতিক্রম করছি। আজকের এই পর্যায়ে এসে মানে সাদা চোখে যদি দেখি, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্ব মোড়লরা আজকে আমাদেরকে গুনছে, অনেক বিষয়ে আমরা রোল মডেল হিসেবে গণ্য হচ্ছি। শুরুর দিকের একজন কূটনৈতিক যোদ্ধা হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক
থাকুক। এটি যদি না থাকে স্থিতিশীল অবস্থা থাকবে না। স্থিতিশীল অবস্থা যদি না থাকে বিনিয়োগ আসবে না, আমাদের অর্জন ক্ষমতা কমে যাবে। এসব ব্যাপারে আমাদের ফরেন পলিসি প্লেজ এ ডমিনেন্ট রোল। পৃথিবী জোড়া আমাদের প্রায় 70 লাখ বাঙালি বিদেশে কাজ করছে। এইটা হচ্ছে আমাদের বিদেশি, আমি বলবো, কূটনৈতিক সাফল্য, যে আমরা বোঝাতে পেরেছি লোকজনকে আমাদের দেশ থেকে লোক আনলে তোমাদের উন্নতি হবে, তোমাদের ক্ষতি হবে না। আমাদের বিশ্বের অঙ্গনে আরেকটা দিক আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের জাতিসংঘের যে শান্তিরক্ষার দায়িত্বে যা কিছু হচ্ছে সেখানে বাংলাদেশ একটা বিশেষ ভূমিকা পালন করছে। তাতে আমাদের একটা গৌরব অর্জন হয়েছে। এইটা প্রতিফলিত হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের বিভিন্ন জায়গায়। সেখানে সর্বক্ষেত্রে বাংলাদেশকে ডাকা হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে। সাম্প্রতিক G7 আউটরিচ বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যোগদান করলেন, বিশেষ করে উনি গেলেন বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করলেন। ওবামা সাহেবের পাশে বসে উনি আলোচনা করলেন, ক্যামেরন সাহেবের সাথে বসে আলোচনা করলেন। এই পর্যায়ে আসবার পেছনে যাদের কথা বলতে চান, বিশেষ করে প্রথম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এছাড়া কোনো প্রশ্ন ওঠে না। দ্বিতীয় হচ্ছে আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়ত বলবো যে আমার পিতামাতা, আমার বড় ভাই, আমার বড় বোন, এবং অন্য হচ্ছে আমার নিজের পরিবারবর্গের মধ্যে আমার স্ত্রী সবসময় আমাকে সহায়তা প্রদান করেছেন এগিয়ে নিয়ে যাবার জন্য, নাসরিন জামির, এবং আমার ছেলে, বড় ছেলে জারিফ মুনির, এবং মেজর ছেলে, ছোট ছেলে যে আছে হামেদ মুনির, এরা সবাই। এদের সার্বিক প্রেরণা এদের কাছ থেকে না পেলে, যে না আপনি করেন, যা করার করেন, হয়তো আমাদের কিছুই হবে না জীবনে, কিন্তু আপনি যা করার করেন, তাহলে হয়তো আমি আজকে এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। আজকের তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ কি হবে? তরুণ প্রজন্মের প্রতি আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যারা আজকে এখন লেখাপড়া করছেন কিংবা লেখাপড়ার জগৎ থেকে শেষ করে আসল জগতে পদার্পণ করছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, লেখাপড়া যেন শেষ না হয়ে যায়, লেখাপড়া চালিয়ে যেতে হবে। এবং বহির্জগতের সঙ্গে সম্পর্ক আরও কী করে বাড়ানো যায়, শুধু ফেসবুক এবং ইউটিউব নয়, ওখানে লিখতে হবে, পড়াশোনা করতে হবে এবং শিখতে হবে। আর তৃতীয় জিনিসটা হচ্ছে ভাষা শিখতে হবে। যদি শুধু বাংলা ভাষা নিয়ে পড়ে থাকলে চলবে না, ইংরেজিটা ভালো করে রপ্ত করতে হবে, এবং তার সঙ্গে পারলে আরেকটা বিদেশি ভাষা শেখার জন্যে। যত ভাষা আমরা শিখব তত আমাদের আরেকটা করে হাত গজাবে। আজকে স্বাধীনতার ৪৬ বছর অতিক্রম করছি। এই পর্যায়ে এসে দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনার কোনো স্বপ্ন থাকলে সেটি জানতে চাইব। অর্থনৈতিক, আর্থসামাজিক দিক থেকে এগিয়েছে, আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো কোনো জায়গায় আমাদের কিছু কিছু আমরা পিছিয়ে গেছি। আমাদের মধ্যে নৈতিক অবক্ষয়টা যেন একটু মাত্রাগত দিক থেকে বেড়ে যাচ্ছে, এবং এই যেটাকে বলা হয় যে গ্রিড ফর মানি, এইটার কারণে কিন্তু একটু দুর্নীতিও বাড়ছে। কিন্তু এগুলো সরকার তার পক্ষ থেকে যতদূর সম্ভব সচেষ্ট হয়ে চেষ্টা করছেন কমাতে, রোধ করতে। কিন্তু আমাদের সবাই মিলে সচেষ্ট হতে হবে যাতে করে কিনা এই যে সন্ত্রাস কিংবা দুর্নীতি কিংবা নৈতিক অবক্ষয় কিংবা লিচুতে রং দেওয়া, কি পেঁপেতে ভেজাল মিশানো, কিংবা আমে অন্য জিনিস মিশানো, কার্বাইড মিশানো, এইগুলোর থেকে আমাদের বিরত হতে হবে। কেন আমাদের ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, আমরা এত কষ্ট করে 30 লাখ লোক আমাদের জীবন দিয়েছে, আমাদের মা বোন ইজ্জত দিয়েছে, কিসের জন্য? ভবিষ্যতের জন্য। সেখানে ভবিষ্যতের মধ্যে খনার বচনের একটা বচন বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়লে পুরো গামলার দুধ নষ্ট হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে এই যে গামলার দুধ অত্যন্ত কষ্টে অর্জিত, এইটাতে যেন চোনা না পড়ে। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যাওয়ার সময় হলো।
যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে স্যার আমরা বিদায় নেব আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে।